রাখি মানে রক্ষাবন্ধন, জাস্ট একটা ছোট্ট বিজ্ঞাপন, আর সেই বিজ্ঞাপনকে ঘিরে এবার বিতর্কে জড়িয়ে গেলেন অভিনেত্রী কৃতি শ্যানন। প্রথমেই বলে রাখি যে ব্যক্তিগতভাবে আমি কিন্তু কৃতি শ্যাননকে পছন্দই করি। অবশ্যই গ্ল্যামারাস, এবং সবথেকে বড় কথা, বলিউডে যে জিনিসটা ইদানিং খুঁজে পাওয়া একটু কঠিন হয়, তিনি কিন্তু একজন শিক্ষিত অভিনেত্রী। কিন্তু তা সত্ত্বেও যে বিতর্কটা আমরা গত কয়েকদিন ধরে একেবারে আমাদের চারপাশে কান পাতলেই শোনা যাচ্ছে, আসমুদ্র হিমাচলকে ঘিরে ফেলেছে, সেটা রাখির মতো একটা ফেস্টিভ্যালকে কেন্দ্র করে। হয়তো এই ইন্ট্রোটা এইভাবেও বলতে পারতাম, যেটা শুনলে অনেকের, আপনাদের কানে একটু কর্কশ লাগতো। রাখির বিজ্ঞাপনে ক্লিভেজ দেখিয়ে বিতর্কে কৃতি শ্যানন। বলছি না তার কারণ আপামর ভারতবাসীদের মতো আমাদেরও এখনও একটা সূক্ষ্ম পারিবারিক মূল্যবোধ, একটা রুচি বেঁচে আছে। আজকে সেই বিজ্ঞাপন নিয়ে যে বিতর্ক, সেই বিতর্কের কারণ এবং সেই বিতর্কের ফলে কি কি প্যাটার্ন আমরা লক্ষ্য করলাম, সব কিছু নিয়ে আলোচনা করব। আমি প্রদীপ্ত, আর আপনারা দেখছেন খবরের ডান দিক। শুধু আলোচনাটা আমাদের বিজ্ঞাপনকে ঘিরে যে বিতর্ক হলো বা যে বিতর্কের ন্যারেটিভ আমরা শুনলাম, শুধু সেটা নিয়ে নয়, বেশ কিছু এমন পয়েন্ট এখানে রয়েছে। এই বিতর্ক আমাদের শেখালো যে আমরা বোধহয় অনেকবার দেখেও বা ঠেকেও শিখিনি। ওই যে একটা বাংলা কথা আছে না, দেখে শেখা বা ঠেকে শেখা। একটু পুরো পার্সপেক্টিভটা বোঝা যাক। একটা গয়নার সংস্থা, তারা একটা নতুন বিজ্ঞাপন আনলো যে কোনো ধরনের ফেস্টিভ্যালের আগে। সচরাচর আমরা যেরকম দেখে থাকি হোলির আগে, দিওয়ালির আগে, ধানতেরাস, এরকমই একইভাবে একটা বিজ্ঞাপন, আপাত নিরীহ বিজ্ঞাপন হওয়ার কথা ছিল, জানেন তো। বিজ্ঞাপনটা হয়তো আপনারা অনেকেই ইতিমধ্যে দেখে ফেলেছেন, যারা দেখেননি তাদের একটু ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। একটা মোটামুটি উচ্চ মধ্যবিত্ত পরিবারকে দেখানো হচ্ছে বিজ্ঞাপনে। একজন দিদি ভাইকে রাখি বাঁধছেন, বাড়িতে একটি পোষ্যও আছে। বেশ অ্যাফ্লুয়েন্ট একটা বাড়ি বা ফ্যামিলি, এই আইডিয়াটা আমরা করতে পারি, অন্তত যে সেটিংটা ইউজ হয়েছে, ড্রয়িং রুমটাকে যেভাবে মনে হচ্ছে দেখে। তো সেখানে দিদি ভাইকে রাখি বাঁধছেন, কোনো তার মধ্যে অবজেকশনেবল কিচ্ছু নেই গোটা বিজ্ঞাপনটার কন্টেন্টটার মধ্যে, একটা বিষয় ছাড়া, সেটা কৃতি শ্যাননের পোশাক। তিনি যে পোশাকটা পরেছেন সেটাকে এখনকার ফ্যাশনিস্তারা বলে থাকেন ব্রালেট, যাতে শরীরের একটা অংশ একটু বেশি করে প্রদর্শন করা হয় বা এমফাসাইজ দেওয়া হয় একটা পোশাকে। অবশ্যই ফ্যাশন স্টেটমেন্ট, সেটা নিয়েও আমাদের বলার কোনো কিছু থাকে না, কিন্তু অবশ্যই একটা জায়গা বলার থাকে, জানেন তো, আপনি কোথায় এবং কোন পরিস্থিতিতে কোন পোশাক বাছছেন। এবার বিতর্কটার দিকে একটু ভালো করে তাকানো যাক। এই বিজ্ঞাপনটা আসার সঙ্গে সঙ্গে আপনি হয়তো বলতে পারেন একটু অর্থোডক্স মানসিকতার মানুষজন, বা যারা এখনও পারিবারিকভাবে আমাদের আশপাশে যে সোসাইটিটা করণ জোহর দেখান না, যারা একদম রক্ত মাংসের জীবনে চলে, অর্থাৎ বাজারে গিয়ে রীতিমতো মাছের কানকো দেখে দৌড়াদৌড়ি করে যারা বাজার করে, যারা মেট্রোয় চাপে প্রত্যেক দিন, ট্রেনে চাপে, ওলা উবেরে চাপে, এবং তার পাশাপাশি সেই একই প্রজন্ম যারা কিন্তু নেটফ্লিক্সও দেখে, আবার হলেও যায়, থিয়েটারে গিয়ে তারা সিনেমা দেখে, আবার তার পাশাপাশি কখনো হয়তো তারা পুরনো সিনেমা, গল্প হলেও সত্যির মতো সিনেমাও মোবাইলে চালিয়ে দেখে। মোটামুটি আমাদের চারপাশে এই রকম মানুষের সংখ্যা, এই জেনারেশনের সংখ্যা প্রচুর। তাঁরা সবাই কিন্তু, অনেকে এই বিজ্ঞাপনটা দেখে রে করে উঠেছেন। আর আমরা এই অনুষ্ঠানে বারবার আলোচনা করার চেষ্টা করি প্রতিক্রিয়া নিয়ে। অবশ্যই আমাদের চারপাশে তো একটা বাম ইকোসিস্টেমও আছে, তাদের মধ্যে এই মুহূর্তে কিন্তু এই গোটা বিষয়টা নিয়ে একটা হিমশীতল নীরবতা। কেন বলছি? তার কারণ তারাও দ্বিধাবিভক্ত। এই যে ইকোসিস্টেম, তাদের কেউ কেউ নেমেছেন কৃতি শ্যাননকে ডিফেন্ড করতে, আবার কেউ কেউ এই বিষয়টা থেকে একটু গায়ে আঁচ লাগাতে চান না, একটু দূরে থাকতে চান। কেন বিতর্কটা হলো? কারণ প্রথমেই যারা বিজ্ঞাপনটা দেখে কৃতির পোশাক নিয়ে আপত্তি তুলেছিলেন, তাদের বক্তব্যটা খুব সিম্পল ছিল। একটা রাখির বিজ্ঞাপনে ভাইকে রাখি বাঁধতে গিয়ে দিদির এই পোশাক কেন? আমাদের আশেপাশে, আমাদের বাড়িতে
আমাদের সোসাইটিগুলোয়, চেনা সোসাইটিগুলোয়, করণ জোহরের সোসাইটি নয়, যে সোসাইটিতে হেলিকপ্টারে ছেলে আসে বিদেশ থেকে পড়াশুনো করে, সেই সোসাইটির কথা বলছি না। এই আমাদের চেনা সোসাইটিগুলোয় একটু ব্যাকডেটেড, একটু শিক্ষিত বলে অনেক কিছু করতে না পারা সোসাইটিগুলোতে এখনও কিন্তু একটা জিনিস খুব স্লাইটলি এক্সপায়ারি ডেটের আগে বেঁচে আছে, সেটা একটা পারিবারিক মূল্যবোধ। হিন্দু সংস্কৃতি, হিন্দু উৎসবগুলোকে আমরা সেই মূল্যবোধের চোখ দিয়ে, প্রিজম দিয়ে দেখার চেষ্টা করি। ফলে স্বাভাবিকভাবেই বাড়িতে দিদি, বোন, ভাই, এই সম্পর্কগুলো এত পবিত্র, সেখানে এই ধরনের একটা অদ্ভুত কালচারাল জার্ক, এটা বোধহয় অনেকেই এই ধাক্কাটা সহ্য করে উঠতে পারেননি। এখন মুশকিলটা হচ্ছে, আজকাল সমস্ত এই ধরনের বিতর্ক হলে এক শ্রেণীর মানুষকে আপনি ভারতবর্ষে, এই পশ্চিমবঙ্গে, এই কলকাতা শহরে খুঁজে পেয়ে যাবেন, যারা কোনো কন্টেন্ট কিছু আপনি বুঝে ওঠার আগেই বলে দেবে মাই বডি মাই চয়েস, বা অন্য কোনো কিছুতে বলে দেবে যে অমুক জিনিস, অতএব মাই চয়েস। এখন এই মাই চয়েস ব্রিগেড বা এই মি টু ব্রিগেড, এরা এরকম হ্যাশট্যাগ ব্রিগেড, এরা আশেপাশেই আছে। এরা সব সময় আপনি যা ভাবছেন, আপনি যেটা দেখতে অভ্যস্ত, আপনার সচরাচর যে কোনো জিনিসে যে নর্মাল রিয়্যাক্টটা আসে, এরা ঠিক তার উল্টো পথে চলেন। এদের কথায় পরে আসছি। এখন প্রশ্নটা হলো, এই পোশাকটা নিয়ে বিতর্ক হয়েছে। কৃতি শ্যানন, আমি ওই একটু আগে যেটা বলেছিলাম যে অভিনেত্রী হিসেবে আমি কিন্তু কৃতিকে অপছন্দ করি, এটা এমন একদমই নয়। দেখুন, কৃতি এর আগে বহু ছবিতে হয়তো এই ধরনের সাহসী পোশাক পরেছেন। অভিনেত্রী হিসেবে তার চমৎকার ফিগার, গ্ল্যামারাস একটা অন্যরকম অ্যাপিল আছে, এবং অভিনেত্রীরা তো বিভিন্ন চরিত্রকে ফুটিয়ে তোলেন পর্দায়। তো সেই চরিত্রের প্রয়োজনে, স্ক্রিপ্টের প্রয়োজনে, কখনো কখনো গ্ল্যামারের জন্য, এই গ্ল্যামার কোশেন্টের জন্য তাদের বিভিন্ন ধরনের পোশাক পরতে হয়। সব পোশাক বা সব সময় যে তারা নিজেরাই পিক করছেন এমনটাও নয়, হয়তো সিনেমায় সেটা পরিচালক বা ড্রেস ডিজাইনার তার পছন্দে পড়তে হয়। ব্যক্তিগত জীবনে তারা যখন কোনো ওকেশনে যান, কোনো গ্যাদারিংয়ে যান, কোনো পার্টিতে যান, কিংবা এয়ারপোর্টে যান, তখনও আমরা তাদের ওই ফ্যাশন স্টেটমেন্টটা ফলো করি, দেখি। সেই সমস্ত ছবি, সেই সমস্ত ভিডিও আমাদের আজকাল সোশ্যাল মিডিয়া ফিডে প্রায় উঠে আসে। কৃতি শ্যাননকে নিয়ে এই ধরনের কোনো বড় বিতর্ক আমি কিন্তু খুব বেশি মনে করতে পারি না। হ্যাঁ, কয়েকদিন আগেই তার ছবি রিলিজ হয়েছিল ককটেল 2, সেখানে তার পোশাক আশাক নিয়ে কেউ হয়তো, কারুর হয়তো পছন্দ হয়নি, কারুর অপছন্দ হয়েছিল, কিন্তু সেটা আজকের বিষয়ই নয়। আজকের বিষয়টা সম্পূর্ণ আলাদা। এই যে বিজ্ঞাপনে কৃতি শ্যাননের পোশাক নিয়ে প্রশ্ন উঠল, বা যারা প্রশ্নটা তুললেন যে ভাইকে রাখি বাঁধতে গিয়ে দিদিকে কেন এই ধরনের পোশাক পরে দেখানো হলো, সেই প্রসঙ্গটায়, সেই বিতর্কটায় হয়তো বিতর্কটাকে এক লাইনে থামিয়ে দেওয়া যেত। অবশ্যই আমরা এই বিতর্কের ক্ষেত্রে দেখেছি যে সংস্থা, যে গয়না প্রস্তুতকারক সংস্থা, তারা এই বিজ্ঞাপনটা বাজারে এনেছিল, তারা কিন্তু এই আউটরেজটা দেখে, এই আপরোডটা দেখে, এই সম্মিলিত রাগ প্রতিবাদটা দেখে তারা কিন্তু নিঃশর্তভাবে ক্ষমা চেয়ে নিয়েছে পাবলিক সেন্টিমেন্টের কাছে। এবার যারা এই আউটরেজটা প্রকাশ করেছেন, তাদের মধ্যে অনেকে, বিশেষ করে এই ডানপন্থী কোয়ার্টার থেকে প্রচুর মানুষজন ভাবছেন, বাহ, আমরা একটা বেশ চমৎকার কিছু অ্যাচিভ করতে পারলাম। একটা বিজ্ঞাপনকে ধাক্কা দেওয়া গেল, বিজ্ঞাপন দাতাদের এবং সর্বোপরি যারা এই কন্টেন্টটা বানিয়েছেন তাদের এক বেশ বুঝিয়ে দেওয়া গেল যে সব কিছু কিন্তু আমরা মেনে নেব না। ভালো কথা, এখানে কিন্তু এগুলো সবই হচ্ছে ওই, আপনি যদি একটা জলাশয়ে যান, একটা বড় পুকুর বা দিঘির সামনে ওপর থেকে দেখা, আপনাকে কিন্তু অনেক গভীরে যেতে হবে। এই বিতর্কটা যেখানে এই সংস্থা নিজে বিজ্ঞাপনটা টেক ডাউন করে নিয়েছে, তাহলে তো বিতর্কটা হওয়ারই কথা ছিল না। ওই কয়েক ঘন্টার বড়জোর বিতর্কের আয়ু হতে পারতো, তারপরে বিতর্কটা থিতিয়ে যেত। কিন্তু বিতর্কটা থিতিয়ে যাচ্ছে না, জানেন তো। তার কারণ কৃতি শ্যানন নিজে। কৃতি হঠাৎ বলে বসলেন যে এই পোশাকটা যেটা তিনি পরেছেন বিজ্ঞাপনে, তার মধ্যে তিনি দোষের কিছু দেখছেন না। অর্থাৎ একটা আর্গুমেন্টের জায়গা, একটা তর্কের জায়গা, তর্কের ইন্ধন তিনি খুলে দিলেন। এখন প্রশ্ন হচ্ছে, কৃতি এই পোশাকের মধ্যে কোনো অবজেকশনেবল বা আপত্তিকর কিছু দেখতে পাচ্ছেন না, এটা তো অবশ্যই আপনি বলতে পারেন যার যার নিজস্ব পার্সপেক্টিভ, নিজের দেখা, নিজের মানসিকতা। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়, জানেন তো। যে মুহূর্তে কৃতি এই কথাটা বললেন, সঙ্গে সঙ্গে সেটা আরও 5টা প্রশ্নের জায়গা খুলে দিল।
কেন খুলে দিল? কারণ যারা সমালোচনা করছিলেন তারা সঙ্গে সঙ্গে বলা শুরু করলেন এবং খুব ন্যায্য কিছু দাবি উঠে এলো যে আপনি এই যে কথাটা বললেন ঘটনাটাকে ডিফেন্ড করতে গিয়ে, যে আমার পছন্দ, আমার মানসিকতা সেটা আমার নেকলাইনে আবদ্ধ নয়, মনটাকে দেখার চেষ্টা করুন, শরীর নয়। ওই সেই বাংলা সাহিত্যে আমরা পড়েছিলাম, কুসুম কুসুম শুধুই শরীর, তোমার মন নাই। এটা ঠিক তার উল্টো। এবার প্রশ্নটা হচ্ছে, কৃতি এই কথাটা রাখির ক্ষেত্রে বললেন, রাখিকে কেন্দ্র করে এই বিজ্ঞাপনকে নিয়ে বললেন, অথচ সেই কৃতি নিজে তার পুরনো সোশ্যাল মিডিয়া ফিডে দেখা যায়, যেহেতু তারা পাবলিক ফিগার, তারা আইকন, তারা তো বিভিন্ন অকেশানে তাদের ফ্যানেদের এবং বৃহত্তর জনগণকে তারা তো অনেক সময় শুভেচ্ছা জানান, বহু অকেশানে বহু ইস্যুতে তারা মতামত প্রকাশ করেন এবং তাদের মতামতের একটা গুরুত্ব থাকে। তো সেখানে দেখা গেল তিনি এই ধরনেরই একটা অন্য অনুষ্ঠান, ঈদ, সেখানে কিন্তু পুরো মাথা থেকে প্রায় গোটা শরীর ঢেকে, পারলে নাকটাও ঢেকে শুভেচ্ছা জানিয়েছেন। চমৎকার, রুচিশীল, কোনো তার মধ্যে আমরা কোনো খারাপ রুচি কুরুচি এরম কোনো কিছু খোঁজার চেষ্টা করছি না। আমরা শুধু প্রশ্নটা তোলার চেষ্টা করছি যে কৃতি এই ডাবল স্ট্যান্ডার্ডটা কেন, এই দ্বিচারিতা কেন, এই দ্বিমুখী মানসিকতাটা আপনার নিজের কেন? আপনি যে দর্শকদের বা যে সাধারণের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলছেন, আপনার নিজের মানসিকতাটা এত দ্বিমুখী কেন? আচ্ছা, কল্পনা করার চেষ্টা করুন তো, কৃতি শ্যানন যে পোশাকটা পরে এই রাখির বিজ্ঞাপনে এসেছিলেন, যদি সেম পোশাকটা তিনি ঈদের বিজ্ঞাপনে পরতেন, কোনো সংস্থার বিজ্ঞাপনে, কি হতো এতক্ষণে? ভাবার চেষ্টা করুন, আপনি উত্তর পেয়ে যাবেন। আরও আমি আপনাকে হেল্প করছি। বলিউডে প্রচুর সময় আমরা দেখি হয়তো বয়স্ক কোনো স্টলওয়ার্ট অভিনেতা মারা গেছেন, এখন কৃতি বলেছেন যে সবসময় ইন্টেন্টটাকে দেখুন, মানসিকতাটাকে দেখুন, শরীর দিয়ে তো কিছু যায় আসে না। খুব ভালো কথা, শুনতে খুব প্রগতিশীল লাগছে। অনেক ক্যাম্প, অনেক অংশের, বিশেষ করে এই বামপন্থী লবি ইকোসিস্টেম, তাদের খুব মনোমতো এই কথাগুলো, খুব চেনা টেমপ্লেট। এখন প্রশ্নটা হচ্ছে, এই ধরনের কোনো বলিউডের শোক সন্তপ্ত পরিস্থিতিতে, ধরুন গোটা বলিউড সেখানে হাজির আছে, সেই রকম কোনো শ্মশানে বা কোনো ক্রিমেশনের জায়গায় কৃতি হাজির হয়েছেন এবং কৃতি একটা অলমোস্ট বিকিনির মতো পোশাক পরেছেন, তার চোখে মুখে কিন্তু প্রচণ্ড শোকের ছায়া, শোক সন্তপ্ত তিনি, কিন্তু তিনি পোশাকটা ওই ধরনের কোনো পোশাক পরেছেন, আপনার দেখতে ভালো লাগবে? কৃতি নিজে ওটা পরতে পারবেন ওই অকেশানে? পারবেন না বোধহয়। এবার প্রশ্নটা হচ্ছে, তাহলে এই সমস্ত ধরনের চয়েসগুলো, পোশাক পছন্দ করার চয়েস, কোন অকেশানে কোনটা পরবো সেই স্বাধীনতা, সেই চয়েসটা, এই সমস্ত কিছু ঘুরে ফিরে আবর্তিত হয় বারবার হিন্দু ফেস্টিভ্যালগুলোয়, হিন্দু উৎসবগুলোয়, আপনার আমার উৎসবগুলোয়। আর এখানে একটা অন্য বিতর্ক জন্ম নেয়। অবশ্য সেই বিতর্কটা শুধু এই গয়না প্রস্তুতকারক সংস্থাটার বিজ্ঞাপন ঘিরে নয়। আমি ইচ্ছাকৃত এতক্ষণ অনুষ্ঠানটায় বারবার সংস্থার নাম নিচ্ছি না, কেন বলুন তো? কারণ এই সংস্থা ইতিমধ্যে একটা অসাধারণ কাজ করে ফেলেছে। এই বিতর্ক নিয়ে যারা যারা আলোচনা করছেন বা যারা সেই সংক্রান্ত কোনো রিভিউ, কোনো মূল্যায়ন, কোনো ওপিনিয়ন দেওয়ার চেষ্টা করছেন, সেই সমস্ত ভিডিওকে, সেই সমস্ত কন্টেন্টকে এক ধাক্কায় তারা রীতিমতো মেটা বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে টেক ডাউন করাচ্ছেন। এটা তাদের একটা অন্য ধরনের অভিযান বলতে পারেন। এর জন্য তারা লাখো হয়তো কোটিতে খরচ করছেন, ভাবার চেষ্টা করুন। এবার আমি কিন্তু সবসময় চাই একজন ক্রিয়েটার হিসেবে যে আমাদের এই আলোচনাটা আপনার কাছে পৌঁছোক। সেই কারণে আমি সংস্থার নাম নিচ্ছি না, কারণ আমি জানি নিলে ভিডিওটা তারা যদি টেক ডাউন করে দেয় তাহলে কিন্তু সংস্থা হয়তো মুচকি হাসবে, কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন না, আর আমার এই যে আপনাকে জানানোর চেষ্টাটা সেটাও ব্যর্থ হয়ে যাবে। এবার চলুন একটু অন্যরকমভাবে চিন্তা করা যাক। এই বিতর্কটা শুরু হওয়ার পরের দিন মুম্বাইয়ের কোনো একটা 40, 50 বা 60 তলা বিল্ডিংয়ের কোনো একটা টপ ফ্লোরে, যেখান থেকে হয়তো গোটা আরব সাগর, কুইন্স নেকলেস দেখা যায়, সেই রকম একটা অফিসের কি পরিস্থিতি হতে পারে, ওই সংস্থার অফিসেরই।
কল্পনা করার চেষ্টা করছি আমরা, এগুলো তো আমরা জানি না, একটু কাল্পনিক হওয়া যাক, কল্পনায় ভেসে। ধরুন একটা বোর্ড রুম, সেখানে সকাল 11টার সময় অফিসের বস ঢুকছেন, বা ওই সংস্থার হয়তো খুব হর্তাকর্তা কেউ ঢুকছেন, সিইও, সিএফও, এইরকম লেভেলের কেউ, তাঁর একেবারে অগ্নিশর্মা মুখ, এবং তিনি রীতিমতো কৈফিয়ত তলব করছেন, প্রায় ধরতে পারেন 3 থেকে 4 জনের চাকরি যায়। বেসরকারি সংস্থা তো এইভাবে লে অফ হয় অনেক সময়, ইম্প্যাক্ট লে অফ, ইম্প্যাক্ট ফায়ারিং যাকে বলে। কেন হয়? তার কারণ এক্ষেত্রে এই বিতর্কটাকে আমরা একটু অন্য প্রিজমে দেখার চেষ্টা করি। আচ্ছা, এই যে বিজ্ঞাপনটা, সেই বিজ্ঞাপনটার কন্টেন্ট, সেটা কি এই গয়না প্রস্তুতকারক সংস্থা ঠিক করেছিল? উত্তরটা না। অনেকে হয়তো ভাবছেন হ্যাঁ, কিন্তু উত্তরটা না আসলে। কারণ তারা কিন্তু বিজ্ঞাপন দেওয়ার একটা বরাত দেন, এবং বিজ্ঞাপনটা কিন্তু আলটিমেটলি সেই বরাতটা পাওয়ার জন্য ঝাঁপায় বিভিন্ন অ্যাডভার্টাইজিং এজেন্সি। আর এইখান থেকে একটা অন্য গোলমাল শুরু হয়, জানেন তো। এই অ্যাডভার্টাইজিং এজেন্সিগুলো, যারা এই মার্কেটিং, প্রমোশন, অ্যাডভার্টাইজিং এগুলোর সঙ্গে যুক্ত থাকে, তারা কিন্তু ঠিক করে যে কি কন্টেন্ট বানানো হবে, বিজ্ঞাপনটা কেমন হবে, তার একটা স্ক্রিপ্টিং হয়, এবং সেই জায়গাটার থেকেই আসল গোলমালটা শুরু হয়। এখন এই কন্টেন্টটা যে বিজ্ঞাপন সংস্থা পেয়েছে, তারা নিশ্চয়ই এই কন্টেন্টটা বানাবার সময় তাদের একটা ভাবনা চিন্তা ছিল। তাহলে তাদের এই কনসেপ্টটা যেখান থেকে অ্যাপ্রুভ হয়েছে, তারা যখন এই গয়না প্রস্তুতকারক সংস্থাকে এই আইডিয়েশনটা জানিয়েছে যে আমরা এইভাবে ভেবেছি বিজ্ঞাপনটা এইরকমভাবে হবে, এই গোটা প্রসেসটাই হঠাৎ করে তো শ্যুট হলো না। কারুর একবারও মনে হলো না যে এই পোশাকটা পরালে বা এই পোশাকটা কৃতি স্যানন পরলে একটু বিতর্ক হতে পারে, বা সবাইকার সেটা ভালোভাবে সবাই হয়তো নেবেন না। হয়তো হয়েছিল, আমরা জানি না তারপর কি হলো। আরও একটা সমস্যার জায়গা আছে, জানেন তো। শুধু এই অ্যাডভার্টাইজিং এজেন্সি নয়, এবার আরও যদি গভীরে ঢোকেন তাহলে দেখতে পারবেন যে এই অ্যাডভার্টাইজিং এজেন্সি হয়তো বিজ্ঞাপনের একটা স্ক্রিপ্ট, একটা গল্প ভাবছে যে এই রকম দুটো সিন, আমি তাতে এই জিনিসটা দেখাবো, এইটা আমার লক্ষ্য মানুষের সামনে তুলে ধরা, এবং তাতে অবশ্যই আমার যিনি ক্লায়েন্ট, বিজ্ঞাপনদাতা, যিনি এটার গয়নার প্রস্তুতকারক, তিনি, তার এই লাভটা হবে, এই মার্কেটিংয়ের সুযোগটা তার হবে। এখন এক্ষেত্রে অনেকে বলেন আজকাল নেগেটিভ পাবলিসিটিটাও চমৎকার পাবলিসিটি। আমি জানি না সেইভাবে তারা কোনো কিছু ডিজাইন করেছিলেন কি না, যে এটা নিয়ে বিতর্ক হোক, সারা ভারতবর্ষ রিয়্যাক্ট করুক, প্রচণ্ড বিতর্ক হোক, এবং সেই বিতর্কের ফলে আমাদের তো কাজ হাসিল হলেই হলো। এরকমও আজকাল কিন্তু একটা মার্কেটিংয়ের ক্ষেত্রে খুব চেনা ছক রিসেন্ট পাস্টে, অন্তত গত কয়েক বছরে আমরা বহুবার দেখেছি। আরও একটা বিষয় আছে, জানেন তো। এই বিজ্ঞাপন জগতের পাশাপাশি অনেক সময় এই বিজ্ঞাপনগুলোয় যারা প্রোটাগনিস্ট, যারা চরিত্রগুলো, তারা কে কোন পোশাকটা পরবেন, সেটা অনেক সময় একজন ড্রেস ডিজাইনার বা একজন স্টাইলিস্ট ঠিক করেন। এখন এই বিতর্কটাকে ইচ্ছাকৃত জন্ম দেওয়ার পেছনে তার কোনো ভূমিকা নেই তো। মানে এমন একটা বিতর্ক যেখানে সবাই সমালোচনা করছেন কৃতি স্যাননের, অথচ আসলে নেপথ্যে কুশীলবরা অন্য, পর্দার আড়ালে অন্ধকারাচ্ছন্ন মুখ যারা মুচকি হাসছে, তারা অন্য মানুষ হতে পারে, কিন্তু আমি সেটাই আপনাদের ভাবানোর চেষ্টা করছি। এখন এই বিতর্কটায় আবার ফিরে যাই। কৃতি স্যাননের স্টেটমেন্টটার পরে আমরা অদ্ভুতভাবে আরও একজনের স্টেটমেন্ট দেখলাম। প্রথমত আমরা দেখলাম কৃতিকে ডিফেন্ড করতে কৃতির নিজের বোন নূপুর স্যানন, তিনি স্টেটমেন্ট দিলেন, এবং তিনি খুব স্পষ্ট বললেন যে কৃতি আমাকে রাখি বাঁধেন, সে বাঁধতেই পারেন, এটা তাদের নিজেদের বাড়ির ভেতরের ব্যাপার, পরিবারের ব্যাপার, পরিবারের সিদ্ধান্ত, তাতে কোনো সমস্যা নেই, খুব ভালো, দিদি বোনকে রাখি বাঁধেন। কিন্তু নূপুর বললেন যে কৃতির পোশাকে তিনি কোনো দোষ বা আপত্তিকর কিছু খুঁজে পাচ্ছেন না। আবার ওই যে বললাম, পার্সপেক্টিভ, তার নিজস্ব মতামত, তার ওপিনিয়ন। কিন্তু আরও অন্যান্য ভারতীয় দিদিরা, বোনেরা, এমনকি ভাইরাও আপত্তিকর অনেক কিছু দেখতে পেয়েছে, এবং তাদের যে একেবারে নস্যাৎ করে দেবো, বাতিল করে দেবো, সেটাই বা আমরা করি কী করে। কঙ্গনা রানাওয়াত এই বিতর্কে জড়িয়েছেন, তিনি রিয়্যাক্ট করেছেন। তিনি অবশ্যই যেটা বলেছেন যে এই পোশাকটার এই রুচিটা তিনি একদম মেনে নিতে পারছেন না। আমি জানি এটা পপুলার বলিউডের মতামত এই মুহূর্তে নয়, অর্থাৎ যারা বলিউডে কৃতি বা কৃতি যে লবির অংশ, তারা হয়তো অনেকেই কৃতিকে ডিফেন্ড করতে ঝাঁপাতেন বা ঝাঁপাচ্ছেনও, কিন্তু কঙ্গনা সম্পূর্ণ অন্য রাজনীতিক অবস্থানের,
অন্য মানসিকতারও। কঙ্গনা অবশ্য একটু ব্যঙ্গাত্মকভাবেই একটা খোঁচা দিয়েছেন কৃতিকে। তিনি বলেছেন যে ওই যে বললাম যে হিন্দু ফেস্টিভ্যালে এই ধরনের পোশাক পরা যায়, যারা প্রশ্ন তুলছিলেন যে যদি এটা ঈদ হতো বা অন্য ধরনের কোনো ফেস্টিভ্যাল হতো তাহলে কি কৃতি এরকম পোশাক পরতে পারতেন। কঙ্গনা ব্যঙ্গাত্মকভাবে মনে করছেন কৃতি হয়তো পরতে পারতেন, কারণ যাদের কথা হচ্ছে তাদের মধ্যে তো এই তুতো ভাই বোনদের মধ্যে পরবর্তীকালে বিবাহের সম্পর্ক বা এই ধরনের সম্পর্কও আমরা হামেশাই দেখতে পাই। সেটাও খুব একটা অস্বাভাবিক বা খুব জার্ক ধাক্কা লাগার মতো বিষয় নয়। এখন এই ব্যঙ্গটা অবশ্যই অনেকেরই বেশ একটু গায়ে ছুঁচ ফোটার মতো ফুটছে। আমি জানি না কৃতি সেইভাবে কোনো রিয়্যাক্ট করবেন কি না, বা তার আবার কোনো পাল্টা নিয়ে তিনি হাজির হবেন কি না আজকালের মধ্যে, সেটার জন্য আমরা অবশ্যই তাকিয়ে থাকব। কিন্তু আমরা একটু প্রশ্নটাকে এই বিতর্কের বাইরে অন্যভাবে দেখার চেষ্টা করি। আচ্ছা, এই সবটাই কি ব্যতিক্রম, জাস্ট একটা নিছক ঘটে যাওয়া ঘটনা, বিতর্ক, নাকি এর পেছনে কোনো একটা প্যাটার্ন আছে, ডটস ম্যাচ করানো যাচ্ছে? ওই যে আমি বলি বারবার, কাকতালীয় কিনা জানি না, কিন্তু অদ্ভুতভাবে ভাবার চেষ্টা করুন যে এই একই জিনিস কখনো হিন্দুদের বিয়ের ফেস্টিভ্যাল, কখনো হোলি নিয়ে, কখনো দিওয়ালি নিয়ে বারবার বারবার আমরা দেখেছি। কখনো আমরা দেখেছি হোলি এলে সবাই অত্যন্তভাবে স্কিন কেয়ার বা এই সমস্ত কিছু সেগুলো নিয়ে খুব টাচি হয়ে যান, একটা অংশ বিরোধিতা হয়। দিওয়ালি এলে তো আর বলারই কথা নয়। দিওয়ালি আসা মানে প্রত্যেক বছর একদম তটস্থ হয়ে থাকি যে এইবার সুভাষ দত্তর মতো অসংখ্য পরিবেশবিদ হঠাৎ জেগে উঠবেন এবং তারপর শুরু হবে তাদের বিচিত্র ধরনের সমস্ত কনজেকচার, একের পর এক নতুন থিওরির আমদানি হবে। তো সেটা আমরা দেখেছি, বিজ্ঞাপনের ক্ষেত্রেও দেখেছি। এমনকি বিয়ের মতো ক্ষেত্রে মাল্যদান হচ্ছে বা সিঁদুর পরানো, সেই ধরনের কোনো বিজ্ঞাপনের ক্ষেত্রেও, কোনো সিকোয়েন্সের ক্ষেত্রে, কোনো সিনের ক্ষেত্রে আমরা এর আগে বিতর্কের জন্ম হতে দেখেছি। কখনো আলিয়া ভাটকে নিয়ে দেখেছি, কখনো অন্য কোনো অভিনেত্রী, অন্য কোনো মডেল, তাদের ঘিরে দেখেছি। প্রশ্নটা কোনো ইন্ডিভিজুয়ালকে নিয়ে নয়, প্রশ্নটা এই প্যাটার্নটাকে নিয়ে। আসলে যারা এই বিতর্কগুলো চান বা যারা এই বিতর্কগুলো থেকে লাভবান হন, তারা কি মনে করেন যে হিন্দু ফেস্টিভ্যালগুলো, ভারতীয় ফেস্টিভ্যালগুলো, সেগুলো তাদের কাছে সফট টার্গেট? এই বিতর্কগুলোর মাধ্যমে খুব সহজেই বেশ একটু প্রচার পাওয়া যায় নিজের। ওই যে বললাম, নেগেটিভ পাবলিসিটিও তো আলটিমেটলি পাবলিসিটি। কারণ আজকে এই গয়না প্রস্তুতকারক সংস্থা শুধু নয়, আজকে যদি আপনি পিছিয়ে যান তাহলে ভারত ম্যাট্রিমনি থেকে শুরু করে তানিস্ক, আরও অন্যান্য বহু 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 সংস্থা, আমি ইচ্ছে করে সবাইকার নাম বলছি না, আমি কাউকে আলাদা করে আক্রমণও করছি না, কিন্তু আমি বলতে চাইছি এই ধরনের বিভিন্ন বিজ্ঞাপন নিয়ে অতীতে কিন্তু বহু বহু অবজেকশনেবল প্রশ্ন উঠেছে, বিতর্ক হয়েছে। সেগুলো আপনারা জানেন, আমি আর পুরনো কাসুন্দি নতুন করে ঘাঁটতে চাইছি না। প্রশ্নটা হচ্ছে ইনটেন্ট নিয়ে। যারা বারবার এই বিতর্কগুলোয় জড়ান, তারা কি জড়িয়ে পড়েন না জড়াতে চান? এই প্রশ্নটা কিন্তু তুলতে হচ্ছে। তার কারণটা আবার আমাদের দিয়ে গেছে উপহার বলিউড এবং মুম্বাই ইন্ডাস্ট্রি নিজে। আসলে কি জানেন তো, কৃতি যাদের সঙ্গে মেলামেশা করেন তারা তো খুব একটা সুবিধের লোক নন, একটু গোলমেলে। মানে ওই আমি একটু ভাবার চেষ্টা করি, কয়েক বছর আগে, যতদূর মনে পড়ছে আমার, কত বছর বা তার আগেই কৃতির একটা সিনেমা এসেছিল ক্রু, তাতে কৃতির সঙ্গে ছিলেন তাব্বু এবং করিনা কাপুর। এখন করিনা কাপুরের ক্ষেত্রে এই ধরনের বিতর্কে জড়িয়ে পড়াটা হয়তো খুব স্বাভাবিক, তিনি এগুলো এনজয়ও করেন, তাকে ইন্ডাস্ট্রির দেওয়ালের কান বলা হয়, এর কথা তাকে, ওর কথা তাকে, এ তো তিনি করেই থাকেন নিয়মিত। আর মুশকিলটা হচ্ছে এদের সঙ্গে মেলামেশা করতে করতে ওই করণ জোহরের বিভিন্ন সিক্রেট পার্টিগুলোয় যেরকম হয়, যেগুলোর অনেকের অস্তিত্ব আমরা জানতে পেরেছি সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার পর। মানে সুশান্ত না মারা গেলে আমরা হয়তো বলিউডের এই সাইডটা অনেকটাই অজানা আমাদের কাছে থেকে যেত। তো সেখানে কি কি হয়, কেন হয়, কিভাবে হয়, সেগুলো তো আমরা অল্প স্বল্প জানতে শুরু করেছি। আমার শুধু একটা জিনিস খুব খারাপ লেগেছে জানেন তো এই বিতর্কটায়। সত্যি বলতে কি, ওই যে ব্যক্তিগত পছন্দ অপছন্দের কথা দিয়ে শুরু করেছিলাম,
দীপিকা পাড়ুকোনকেও অভিনেত্রী হিসেবে একসময় পছন্দ করতাম ভীষণ। আমি জানি আমার মতো লক্ষ কোটি মানুষ পছন্দ করতেন। এবং সত্যি কথা বলতে কি, যাদের আমরা পছন্দ করি তারা কোনো অযাচিত বিতর্কে ঢুকে পড়বেন বা জড়িয়ে যাবেন, এটা বোধহয় অনুরাগী হিসেবে, ফ্যান হিসেবে কেউই চান না, মন থেকে মেনে নিতে পারেন না। সেই জন্য আমরা বেশি আহত হই, জানেন তো, আমাদের বেশি ধাক্কা লাগে। আশ্চর্যজনকভাবে আমার মনে হয়েছিল, একদম ব্যক্তিগত উপলব্ধির কথা বলছি, দুজনের মধ্যে অদ্ভুত মিল আছে তো, মানে চেহারায় মিল বলুন, গ্ল্যামারের অ্যাপিলে মিল বলুন, অনেক কিছুতে মিল আছে। তো আমি ভেবেছিলাম দীপিকা যে ভুলটা করলেন কেরিয়ারে, সেটা বোধহয় কৃতি করবেন না। তার একটা খুব কারণ ছিল, কারণ দীপিকার মতো কৃতি কিন্তু ওই কলেজ ফেল বা কলেজ ড্রপ আউট নন। তার শিক্ষাগত যে জায়গাটা, একাডেমিক জায়গাটা, সেটা কিন্তু অনেক স্ট্রং ছিল আমার মনে হতো। নিজে ইঞ্জিনিয়ার ছিলেন, যথেষ্ট ভালো ব্রাইট স্টুডেন্ট বলতে যা বোঝায় সেই রকম। এবং কৃতি যেভাবে নিজেকে পর্দায় ক্যারি করছিলেন, বা তার এই সবসময় লাইমলাইটে থাকা জীবনটাকে যেভাবে তিনি ক্যারি করছিলেন, তাতে এখনও পর্যন্ত অবজেকশনেবল জায়গা, সত্যি কথা বলতে কি, তার ব্যক্তিগত রুচির বাইরে আমাদের প্রশ্ন তোলার কিন্তু কোনো জায়গা ছিল না। কিন্তু কৃতি আবার নিজেকে অদ্ভুতভাবে যেন সেই দীপিকার প্যাটার্নে ফেলে দিলেন। আমি জানি না এর ফলে, এই বিতর্কটার ফলে কৃতির পরিবারে, কৃতির ফিউচারে, কৃতির কেরিয়ারে কি প্রভাব পড়বে। আমরা তো আসলে ওই বলে না, ঘর পোড়া গরু। আমরা দীপিকাকে দেখেছি একটা জেএনইউ পৌঁছে যাওয়া, সেটা কিভাবে তার ক্যারিয়ারকে একেবারে বরবাদ করে দিল। একেবারে এভারেস্টের চূড়ো থেকে মারিয়ানা ট্রেঞ্চ, দীপিকার পতন আমরা দেখেছি। কৃতির পতন, তার রাস্তা কি এই রাখি সেই বিজ্ঞাপন খুলে দিল, আমরা জানি না। অবশ্য অনেকেই বলেন যে দীপিকা যে জেএনইউ পৌঁছে গিয়েছিলেন, বা হঠাৎ করে যে দীপিকা অরাজনৈতিক ছিলেন, তিনি কিভাবে এতটা রাজনীতির মধ্যে জড়িয়ে পড়লেন, বা নিজে ঢুকতে চাইলেন নাকি ঢুকে পড়লেন বা ঢুকতে বাধ্য হলেন, এই মেঘনা গুলজার বা এই সমস্ত লবির কারণে, তাদের প্রভাবে, তার উত্তর আমরা আজ পর্যন্ত জানি না। কিন্তু আমরা এটুকু জেনে গেছি যে ওই জেএনইউ ছপাকের আগে জেএনইউ যাওয়ার সময় থেকে দীপিকার ক্যারিয়ারে সেই যে একটা রাজনীতির দাগ লাগলো, দীপিকা কিন্তু যত যাই করে ফেলুন না কেন, সেই দাগটা থেকে কিন্তু আজও বেরিয়ে আসতে পারেননি। ফলে যে দীপিকা একসময় প্রচুর মানুষের রাজনীতি, ধর্ম, সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে পছন্দসই ছিলেন, সেখান থেকে দীপিকা কিন্তু অনেকের অপছন্দের হয়ে গেছেন। কৃতিও কি সেই জালে জড়িয়ে গেলেন? দীপিকার ক্ষেত্রে অনেকে এই কথাটাও বলেন, যারা বলিউডকে খুব ক্লোজলি ফলো করেন, যে অনেক সময় এই সিদ্ধান্তগুলো যারা পিআর সামলান এই সমস্ত নক্ষত্রদের, তাঁরা নেন। নক্ষত্র কোথায় যাবেন, আইকন কখন কোন অনুষ্ঠানটা অ্যাটেন্ড করবেন, কোথায় কার সঙ্গে দেখা করবেন, কোন পাবলিক ইভেন্টে তাকে দেখা যাবে, এই সিদ্ধান্তগুলো সবসময় ওই পিআর টিম নেয়। তো দীপিকার ক্ষেত্রেও আমি জানি না জেএনইউ যাওয়ার সিদ্ধান্তটা তার নিজস্ব আত্মার টানে ছিল, রাজনৈতিক বাধ্যবাধকতায় ছিল, নাকি পিআর টিম ভেবেছিল যে এখানে গেলে একটা বেশ ভালো পাবলিসিটি হবে, তারপরে ব্যাপারটা পুরো ওলটপালট হয়ে যায়, আমরা জানি না। একইভাবে আমরা এখনও পর্যন্ত জানি না যে এই বিজ্ঞাপনটা করা এবং এই পোশাকটায় কৃতি এই বিজ্ঞাপনটায় অংশ নেবেন, এই সিদ্ধান্তটা তার পিআর টিম অ্যাপ্রুভ করেছিল কিনা, বা করে থাকলে কিভাবে করেছিল। এই প্রশ্নগুলো আমাদের কাছে উত্তর নেই। আরও দুটো প্রশ্নের উত্তর নেই, জানেন তো। এই যে সো কল্ড আমাদের ডানপন্থী লবি বা একটা অংশ, যারা ভারতবর্ষে এই মুহূর্তে মনে করছেন যে তারা এই ধরনের বিতর্কে এই যে প্রতিরোধটা তুলে ধরেছেন, তাতেই তাদের কাজ শেষ হয়ে গেছে, তাদের বলছি একদম অনুষ্ঠানের শেষে এসে, আপনারা কবে শিখবেন? কবে শিখবেন? আপনারা কি কিছু শিখতে পারলেন, কিছু বুঝতে পারলেন, প্যাটার্ন ধরতে পারলেন কি আদৌ? আমার কিন্তু মনে হয় না। কারণ আমি এদের কারুর মধ্যে এখনো পর্যন্ত এই আলোচনাটা বা এই শব্দটা শুনলাম না, বুঝতে পারলাম না। কেন পারলাম না সেটাই আমাকে হন্ট করছে, যে বিতর্কটা শুধু কৃতি শ্যাননকে নিয়ে নয়, কৃতিকে ডেমোনাইজ করে, কৃতিকে চারটে বাজে কথা লিখে বা কৃতিকে সমালোচনা করে মনের ঝাল ঝেড়ে এই বিতর্কের সমাধান হবে না।
তার কারণ কি জানেন তো? আজকে আপনাকে খুঁজে বার করতে হবে যে এই বিজ্ঞাপনটায় কৃতি তো শুধু একটা ক্যারেক্টার ছিলেন, প্রোটাগনিস্ট ছিলেন। এই বিজ্ঞাপনটার স্ক্রিপ্ট কোন অ্যাড এজেন্সি লিখেছিল? আর এই গোলমেলে প্রশ্নটায় যেই মুহূর্তে আপনি ঢুকতে যাবেন, সঙ্গে স্বপ্নে আপনি কিন্তু অনেক জালের নকশা আপনার চোখের সামনে পরিষ্কার হবে। কারণ এই অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, এই এজেন্সিগুলোতে যারা যান তারা কিন্তু অনেকেই, আমি যেহেতু এই একই ব্যাকগ্রাউন্ডের পড়াশুনো থেকে এসছি বলে জানি, তারা কিন্তু অনেকেই সাংবাদিকতা, মিডিয়া এই সমস্ত পড়াশুনো করে এই এজেন্সিগুলোয় চাকরি পান। আর এই পড়াশুনোটার মধ্যে একটা অদ্ভুত বাম ভূত আজও ঢুকে আছে, ইউনিভার্সিটিগুলোয় ঢুকে আছে। হ্যাঁ, এখানেও আবার সেই যাদবপুর ফিরে আসছে, এখানে ফিরে আসছে যাদবপুর, এখানে নিও লেফট, এখানে সেই বছরের পর বছর, দশকের পর দশক যে বাম প্রভাব, সেগুলো ফিরে আসছে। তার কারণ, যে বৃত্ত থেকে একজন ছাত্র বা ছাত্রী কেরিয়ার তৈরি করেন অ্যাডভার্টাইজিংয়ে, অ্যাকাডেমিক্স থেকে তারপর তিনি মার্কেটিংয়ে যান, এই যে যাওয়ার পথটা, এই বৃত্তটা, এর ভেতরেই যত গোলমেলে বিষয়গুলো লুকিয়ে থাকে। এই জন্য এই অ্যাডভার্টাইজিং এজেন্সিগুলোতে যদি খুব ভালো করে একটু আতশ কাঁচে খোঁজা যায়, তাহলে বেরোবে ভেতরে ভেতরে কারা এই সমস্ত লেফট লিবারাল গ্যাংয়ের টুকরে টুকরে গ্যাং, দিমাগি নকশাল কারা কারা ভেতরে বসে আছেন, যারা এই মুহূর্তে কিউবিকেলের আড়াল থেকে মজা দেখছেন এবং কুশপুতুলের মতো ভিলেন বানিয়ে দিয়েছেন কৃতি শ্যাননকে। কিন্তু আসল ভিলেন তাঁরাই। আর এক শ্রেণীর আসল ভিলেন আছে জানেন তো, ভ্যাম্প বলতে পারেন, যাদের আমরা চিনতে পারছি না। তারা কারা জানেন তো? বলিউডে বা অ্যাড এজেন্সিতে বা মার্কেটিংয়ের ক্ষেত্রে এই যারা স্টাইলিস্ট হন অধিকাংশ ক্ষেত্রে, বা যারা এই ড্রেস ডিজাইনার, পোশাক তৈরি করা, এই সমস্ত কাজগুলোর সঙ্গে যুক্ত থাকেন, এই প্রফেশনটায় আপনি কিন্তু পুরুষদের সংখ্যা কম খুঁজে পাবেন। মহিলারা অবশ্যই তো থাকেন, ডেফিনেটলি থাকেন, আর থাকেন তৃতীয় লিঙ্গের মানুষজন। কিন্তু তৃতীয় লিঙ্গের মানুষজনকে টার্গেট করা, তাদের সমালোচনা করা এই মুহূর্তে আমার উদ্দেশ্য নয়। কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্যি, আপনি কলকাতায় দেখুন কি আপনি দিল্লিতে দেখুন যন্তর মন্তর, কিংবা আপনি মুম্বাইয়ের দিকে তাকান, তাহলে আপনি দেখতে পাবেন এই বলিউড বা মডেলিং বা এই মার্কেটিং, এই সমস্ত প্রমোশনালসের যে বৃত্ত, যে গ্ল্যামারের বৃত্ত, যে গ্লিটারিং বৃত্ত, তার আশেপাশে যে সমস্ত এই মানুষজনরা স্টাইলিস্ট, ড্রেস ডিজাইনার যারা কাজ করেন, তাদের মধ্যে একটা সিংহভাগ সেই তৃতীয় লিঙ্গের মানুষ যারা প্রচণ্ডভাবে বাম প্রভাবিত, যারা নিও লেফট, যারা কেউ নিজেকে কখনো ককরোচ বলে পরিচয় দেন, কখনো নিও লেফট পরিচয়টায় তারা খুব গর্ববোধ করেন, তারা নিয়ম ভাঙেন, তারা অনিয়মটাকে প্রশ্রয় দেন এবং তারা বারবার নিয়মকে, হিন্দু সেন্টিমেন্টকে, ভারতবর্ষের পপুলার সেন্টিমেন্টকে এবং হিন্দু ফেস্টিভ্যালগুলোকে সফট টার্গেট হিসেবে কাজে লাগান। সুতরাং আজকে আপনি সমালোচনাটা শুধু কৃতির করবেন না। কৃতির সমালোচনা অবশ্যই আপনি করতে পারেন, কিন্তু সেখানে থেমে থাকলে আমাদের চলবে না। খবরের ডান দিকে আমরা সবসময় আরও গভীরের পার্সপেক্টিভটাই ধরার চেষ্টা করি। কাজেই আসল ভিলেনরা কিন্তু লুকিয়ে আছে কোনো অ্যাড এজেন্সির কিউবিকেলে, কোনো কর্পোরেট ম্যানেজিং ডিসিশন যারা নেন সেই কিউবিকেলে, কিংবা যারা এই স্টাইলিশ বা ড্রেস ডিজাইনার বা এই সো কল্ড ক্রিয়েটিভ ফ্রিডম নিয়ে যারা এই অসভ্যতা বা এই বদমাইশিগুলো করে থাকেন, তাদের চিহ্নিত করুন। তাদের আসল যাদবপুর দাওয়াই দেওয়ার সময় ঘনিয়ে এসছে। আজ এই পর্যন্তই। যে আলোচনাটা করলাম, আপনি তার সঙ্গে একমত হতে পারেন, নাও হতে পারেন, কিন্তু আপনার মতামত অবশ্যই আমাদের জানান। ভালো লাগবে যে আপনার মতামত আমাদের সঙ্গে মিলছে কিনা সেটা জানতে পারলে। আবার দেখা হবে এই ধরনের কোনো খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনায়, বিতর্কের, আবার কোনো নতুন তর্কের ইন্ধনে। আজ চলি। নমস্কার, শুভরাত্রি।